মানুষ সাধারণত জীবনকে একটা অঙ্কের সমীকরণের মতো ভাবতে খুব পছন্দ করে, তাই না? মানে ধরুন, ঠিক যেন একটা এক্সেল স্প্রেডশিট। একদম তাই। আমরা ভাবি যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ কঠোর পরিশ্রম করা যায় আর তার পেছনে সময় দেয়া যায়, তাহলে তাহলে দিন শেষে একটা সুন্দর গোছানো সাফল্য আমাদের ঝুলিতে এসে জমা হবে। ব্যাপারটা শুনতে খুব সোজা লাগে, একদম পরিষ্কার একটা হিসাব। হ্যাঁ, আর সমাজ তো ছোটবেলা থেকেই এই গাণিতিক হিসাবটাই আমাদের মস্তিষ্কে গেঁথে দেয়। ঠিক। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের সামনে থাকা সোর্সগুলোর দিকে তাকালে মানে এই পুরো ধারণাটাই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সত্যিই তাই। আজকের আলোচনাটা ভীষণ চমকপ্রদ হতে যাচ্ছে। আমাদের আজকের টেবিলে রয়েছে সাহিত্যিক সমারসেট মমের বিখ্যাত গল্প দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, কিছু সাহিত্য সমালোচনা, দার্শনিক স্পিনোজার তত্ত্ব, আর সবচেয়ে অদ্ভুত বিষয়টা হল ব্রিটেনের একটি সাম্প্রতিক মাধ্যমিক স্তরের পরীক্ষার এক্সামিনার রিপোর্ট। এই এক্সামিনার রিপোর্টের বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ঠিক আছে। চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। আমাদের আজকের মূল লক্ষ্য হল এই সোর্সগুলো ঘেঁটে বের করা যে কিভাবে মম চিরাচরিত নীতি গল্পকে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন, কেন তিনি ভাগ্যের কাছে কঠোর পরিশ্রমের পরাজয় দেখালেন। এবং কিভাবে এক শতাব্দী আগের ধারণাগুলো আধুনিক সমাজে এসে আমূল পরিবর্তিত হয়েছে। একদম। আর এর প্রমাণ হিসাবে আমরা এমন একটা বিষয়ের অবতারণা করব যা হয়তো সাধারণ চিন্তার একেবারেই বাইরে, মানে নারীদের ফুটবল। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল সমরসেট মোমের এই গল্পগুলো কিন্তু নিছক কোনো বিনোদনমূলক রূপকথা নয়। তাহলে এগুলো আসলে কি? এগুলো হলো মানব চরিত্র এবং সমাজের এক ধরনের অত্যন্ত সুচারু নির্লিপ্ত পর্যবেক্ষণ। লেখক খুব সচেতনভাবেই তার গল্পের মাধ্যমে সমাজের প্রতিষ্ঠিত নিয়মগুলোকে চ্যালেঞ্জ করেছেন। মানে পাঠকদের অস্বস্তিতে ফেলতে চেয়েছেন, তাই তো? হ্যাঁ, এবং তাদের আজীবনের লালিত বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছেন। তো শুরু করা যাক সে গল্পটি দিয়ে, যা পৃথিবীর প্রায় প্রতিটি শিশু শুনে বড় হয়, ঈশপ এবং লা ফন্টেনের সেই চিরাচরিত নীতিগল্প। পিঁপড়ে আর অলস ঘাসফড়িংয়ের গল্প। ঠিক, যেখানে একটা পরিশ্রমী পিঁপড়ে গ্রীষ্মের কাঠ ফাটা রোদে পুড়ে শীতের জন্য খাবার জোগাড় করে, আর একটা অলস ঘাসফড়িং ভবিষ্যতের কোনো চিন্তা না করে সারাদিন কেবল গান গেয়ে আর নেচে সময় কাটায়। আর যখন হাড় কাঁপানো শীতকাল আসে, তখন পিঁপড়ে তার উষ্ণ ঘরে বসে আরাম করে সঞ্চিত খাবার খায়, আর ঘাসফড়িংটা শীতে কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে খাবার ভিক্ষে চাইতে যায়। আর পিঁপড়ে তাকে তাচ্ছিল্য করে কি বলে মনে আছে? হ্যাঁ, বলে যে গ্রীষ্মকালে যেহেতু গান গেয়েছ, এখন শীতে বরং নাচতে থাকো। এই গল্পের বার্তা তো খুব সহজ, মানে পরিশ্রম করলে ফল পাওয়া যাবে, আর অলসতা করলে কপালে জুটবে নির্মম শাস্তি। কিন্তু ১৯২৪ সালে সমারসেট মম এই গল্পের যে আধুনিক রূপ দিলেন তা প্রচলিত নৈতিকতার গালে একটা প্রচণ্ড চড় মারার মতো। গল্পের কাঠামোটাই মম একেবারে উল্টে দিলেন। আরে হ্যাঁ, তিনি তো এই চরিত্রগুলোকে পোকামাকড়ের জগৎ থেকে তুলে এনে সোজা আধুনিক মানব সমাজে বসিয়ে দিলেন। একদম। এখানে পরিশ্রমী পিঁপড়ে হল জর্জ র্যামজি। সে একজন অত্যন্ত সম্মানিত প্রতিষ্ঠিত আইনজীবী। ১/৩ নিয়ম করে সঞ্চয় করে। একজন আদর্শ স্বামী এবং ৪ কন্যার স্নেহশীল পিতা হিসেবে সমাজে তার বিশাল সুনাম। তার জীবনের একটাই লক্ষ্য, ৫৫ বছর বয়সে অবসর নিয়ে গ্রামে একটা ছোট্ট বাড়ি কিনবে আর নিশ্চিন্তে গল্ফ খেলে বাকি জীবনটা পার করে দেবে। কিন্তু এই অবিশ্রান্ত একঘেয়ে পরিশ্রমের ফল আসলে কি দাঁড়ালো? সেটাই তো আশ্চর্যের বিষয়। মাত্র ৪৫ বছরের বয়সেই জর্জকে দেখতে ৬০ বছরের বৃদ্ধের মতো লাগে। তার চেহারায় সব সময় একটা বিষণ্ণতা লেগেই থাকে। যেন পুরো পৃথিবীর ভার তার কাঁধে। অন্যদিকে ঘাসফড়িং হল তার ছোট ভাই টম র্যামজি। আচ্ছা, টমের জীবনটাও তো শুরুতে জর্জের মতোই ছিল, তাই না? হ্যাঁ, সেও বিয়ে করেছিল, ২টো বাচ্চা ছিল, ব্যবসাও করছিল। কিন্তু হঠাৎ একদিন তার মনে হলো এভাবে নিয়ম মেনে কাজ করা আর সংসারের ঘানি টানা তার ধাতে সইছে না। সে শুধু জীবনটাকে উপভোগ করতে চায়, ব্যাস। সে সবকিছু পেছনে ফেলে জমানো সামান্য কিছু টাকা নিয়ে ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়ল। আর নিজের জমানো টাকা ফুরিয়ে যাওয়ার পর টমের আসল রূপটা বেরিয়ে আসে। সে নির্লজ্জভাবে ধার করা শুরু করে। মানে মানুষ তাকে টাকা ধার দিত কেন? সে তো কোনো কাজই করত না। কারণ টম চরিত্রটির সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চার্ম বা আকর্ষণীয় ব্যক্তিত্ব।
সে এত অনায়াসে মানুষের সাথে মিশতে পারত আর গল্পগুজব জমাতে পারত যে মানুষ তাকে টাকা ধার দিতে এক প্রকার বাধ্য হতো। বাহ, দারুণ স্কিল তো। সে বিলাসবহুল রেস্তোরাঁয় দামি খাবার খেত, অভিজাত পোশাক পরত আর জুয়া খেলত। তার জীবন দর্শন ছিল অদ্ভুত। তার মতে প্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা খরচ করাটা নাকি নিছক বোরিং। একদম। আসল মজা হলো বিলাসবহুল আর অপ্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা ওড়ানোতে। কিন্তু এই বিলাসিতার চরম মূল্য তো চোকাতে হতো বেচারা জর্জকে। হ্যাঁ, টম খুব ভালো করেই জানত জর্জের দুর্বল জায়গা কোনটা। জর্জ তার সম্মান, পেশাগত অবস্থান আর পারিবারিক মর্যাদা নিয়ে খুব খুঁতখুঁতে ছিল। আর তাই টম তাকে ব্ল্যাকমেল করতে শুরু করল। ভাবা যায়। টম জর্জকে হুমকি দিত যে সে জর্জের প্রিয় অভিজাত ক্লাবের সামনে ট্যাক্সি চালাবে অথবা পরিচিত বারে ককটেল বানানোর কাজ নেবে। জর্জ তো একজন সম্ভ্রান্ত আইনজীবী, সেই সামাজিক লজ্জার ভয় টমকে বাধ্য হয়ে টাকা দিয়ে দিত। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছায় যে একবার ক্রঞ্চ নামের এক লোককে নিয়ে টম একটা ভুয়া মামলার ফাঁদ পাতে। হ্যাঁ, সে জর্জকে জেলের ভয় দেখিয়ে 500 পাউন্ড আদায় করে, আর তারপর টম আর ক্রন সেই টাকা নিয়ে মন্টে কার্লোতে গিয়ে জুয়া খেলে সব উড়িয়ে দেয়। এই পুরো পরিস্থিতিটা জর্জের মনস্তত্ত্বের ওপর কী পরিমাণ চাপ তৈরি করেছিল তা গভীরভাবে বিশ্লেষণ করার মতো। জর্জ দাঁতে দাঁত চেপে শুধু অপেক্ষা করছিল কবে টম বুড়ো হবে, কবে তার রূপ যৌবন ফুরিয়ে যাবে আর সে রাস্তায় রাস্তায় ভিখারি হয়ে ঘুরবে। ঠিক। জর্জের বেঁচে থাকার অন্যতম সান্ত্বনা ছিল এই তথাকথিত ন্যায় বিচারের আশায় থাকা। সমাজ তাকে শিখিয়েছে যে পাপের শাস্তি একদিন হবেই। আর সেই দিনের অপেক্ষাতেই জর্জ নিজের বর্তমান জীবনকে নরক বানিয়ে ফেলেছিল। আর ঠিক এই জায়গাতেই মম আসল টুইস্টটা দেন। গল্পের শেষে দেখা যায় জর্জ রেস্তোরাঁয় বসে রাগে ফুঁসছে আর টেবিলে ঘুষি মারছে। কারণ টম শাস্তি তো পায়নি, উল্টো এক বয়স্ক ধনী মহিলাকে বিয়ে করেছে। আর সেই মহিলা বিয়ের কিছুদিন পরেই মারা গেছেন। টমের জন্য রেখে গেছেন £500,000। সাথে একটা বিলাসবহুল ইয়ট আর লন্ডন এবং গ্রামে দুটো বিশাল বাড়ি। জর্জ ক্ষোভে ফেটে পড়ে, বলে এটি মোটেও ন্যায্য নয়। কিন্তু গল্পের কথক যিনি মমের নিজেরই ছায়াচরিত্র, তিনি হো হো করে হাসতে শুরু করেন। এটা ঠিক যেন আজকের দিনের একটা বাস্তব চিত্র। জর্জ হল সেই সাধারণ 9টা-5টার কর্পোরেট চাকরিজীবী যে সারা জীবন সঞ্চয় করে একটু ভালো থাকার আশায়। আর টম যেন একজন বেপরোয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু নিজের চার্ম দিয়ে রাতারাতি কোটিপতি বনে যায়। ভিক্টোরিয়ান যুগের নীতিবোধ যে পরিশ্রমের জয়গান গেয়েছিল, মম আধুনিক পুঁজিবাদের এক রূঢ় বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেটাকে ভেঙে চুরমার করে দিলেন। এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্য, সামাজিক যোগাযোগ আর ব্যক্তিত্বের প্রভাব অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু দাঁড়ান, জর্জ তো বটেই, আমার নিজেরও তো এই বিষয়টা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। কেন? আপনার কি মনে হয়? কেন মম এ গল্পে এমন একজনকে পুরস্কৃত করলেন যে আক্ষরিক অর্থেই একজন স্বার্থপর ধড়িবাজ আর পরজীবী? টম চরিত্রটি কি আসলেই স্বাধীন? আচ্ছা, বুঝতে পেরেছি। সে তো ব্ল্যাকমেল করে, অন্যের টাকার উপর নির্ভর করে জীবনযাপন করেছে। এটা কি স্বাধীনতা বলে, নাকি সমাজের একটা বিষাক্ত আবর্জনা বলে? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এর পেছনে এক গভীর দার্শনিক চিন্তার সন্ধান পাব। সমারসেট মম ডাচ দার্শনিক বারুক স্পিনোজার দর্শনে ভীষণভাবে প্রভাবিত ছিলেন। স্পিনোজা? তিনি তো 17 শতকের দার্শনিক ছিলেন, তাই না? হ্যাঁ, স্পিনোজার বিখ্যাত গ্রন্থ এথিক্সের একটি অংশের নাম ছিল অফ হিউম্যান বন্ডেজ, বা মানুষের মনস্তাত্ত্বিক শৃঙ্খল, যেখান থেকে মম তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসের নামকরণও করেছিলেন। আচ্ছা, তো স্পিনোজার মতে এই শৃঙ্খলটা আসলে কি? স্পিনোজার মতে মানুষ তার আবেগ এবং সমাজের তৈরি করা ভ্রমণের শৃঙ্খলে আবদ্ধ থাকে। কিন্তু জর্জ তো নিজের আয়ে চলে, সে আর্থিকভাবে স্বাবলম্বী, তাহলে সে কিভাবে শৃঙ্খলে আবদ্ধ? এই দার্শনিক ব্যাপারটা গল্পের সাথে কিভাবে মিলছে? দেখুন, জর্জ আর্থিকভাবে স্বাধীন হলেও মানসিকভাবে সে পুরোপুরি পরাধীন। সে সমাজের প্রত্যাশা, পারিবারিক সম্মান আর লোকে কি বলবে এইসব অমূলক ভয়ের শৃঙ্খলে আষ্টেপৃষ্ঠে বাঁধা। ওহো, বুঝতে পারছি। তার পুরো জীবনটা নিয়ন্ত্রিত হচ্ছে বাইরের মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে। একদম ঠিক। সে নিজে কি চায় তার চেয়ে বেশি জরুরি হলো সমাজ তার কাছে কি চায়। অন্যদিকে টম স্বাধীন, কারণ সে এই সামাজিক বিভ্রমগুলোকে একেবারেই পাত্তা দেয় না। সে শুধু নিজের খেয়ালের প্রতি সৎ।
হ্যাঁ, মমের অফ হিউম্যান বন্ডেজ উপন্যাসের মূল চরিত্র ফিলিপ কেরির কথা এখানে টানতেই হয়। ফিলিপ জীবনের অর্থ খুঁজতে গিয়ে পারস্যের গালিচার একটা অসাধারণ উপমা আবিষ্কার করে। পারস্যের গালিচা মানে সেই কার্পেট বা গালিচা সুতোগুলোর কি নিজস্ব কোনো গুঁড়ো অর্থ আছে? না, বরং ঠিক তার উল্টো। গালিচা বোনার কারিগর যখন নকশা তৈরি করে তখন সুতোগুলোর কোনো অন্তর্নিহিত নৈতিক বা মহৎ উদ্দেশ্য থাকে না। তাহলে কারিগর নকশা বানায় কেন? কারিগর শুধু তার নিজের নান্দনিক আনন্দ বা রুচি অনুযায়ী সুতোগুলো দিয়ে একটা জটিল আর সুন্দর নকশা তৈরি করে। মমের মতে মানুষের জীবনেরও কোনো পূর্ব নির্ধারিত বা মহাজাগতিক অর্থ নেই। মানে প্রতিটি মানুষ এক একটা সুতোর মতো। ঠিক ধরেছেন। জর্জ এমন একটা নকশা বেছে নিয়েছে যা ধূসর, একঘেয়ে আর যন্ত্রণাদায়ক। আর টম বেছে নিয়েছে একটা রঙিন, বিশৃঙ্খল কিন্তু আনন্দময় নকশা। যেহেতু জীবনের কোনো পরম অর্থ বা বিচারক নেই, তাই জর্জের দাবি করা ন্যায় বিচার আসলে মানুষের তৈরি করা একটা ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। একদম। তার মানে ব্যাপারটা অনেকটা ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম খেলার মতো। গেমের শেষে বাস্তব দুনিয়ায় কোনো পুরস্কার নেই, কিন্তু কিভাবে গেমটা খেলা হচ্ছে সেটাই আসল। দারুণ একটা দৃষ্টিকোণ। জর্জ শুধু নিয়ম মেনে একটা বোরিং রুটিন ফলো করছে, আর টম গেমের সব চিট কোড ব্যবহার করে নিজের মতো খেলছে। ঠিক এভাবেই মম বোঝাতে চেয়েছেন যে আমরা অযথাই নীতির একটা খোলস পড়ে থাকি। জীবনের এই অর্থহীনতা আর মানুষের বৈচিত্র্য মমের অন্যান্য রচনা তো দারুণভাবে ফুটে উঠেছে। তিনি তো কখনোই বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে চরিত্রদের শাস্তি দেন না। না, তিনি কেবল একজন নির্লিপ্ত পর্যবেক্ষক হিসেবে কাজ করেন। মমের উপন্যাসগুলো খেয়াল করলে দেখা যাবে তিনি নিজেকে একজন আর্মচেয়ারে বসা ক্লাবম্যানের মতো উপস্থাপন করেন। মানে যিনি আরাম কেদারায় বসে সিগার টানছেন আর মানুষের অদ্ভুত স্ববিরোধী আচরণগুলো দেখে কৌতূহল বোধ করছেন, কিন্তু কোনো রায় দিচ্ছেন না। হ্যাঁ, যেমন ধরুন তার উপন্যাস দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স। সেখানে চার্লস স্ট্রিকল্যান্ড নামের চরিত্রটি, যিনি ফরাসি চিত্রকর পল গগেয়ানের জীবনীর আদলে তৈরি। স্ট্রিকল্যান্ড তো নিজের স্ত্রী, সন্তান, সামাজিক সম্মান সব কিছু এক মুহূর্তে বিসর্জন দেয় শুধুমাত্র শিল্পের তাড়নায়। সে অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ, কিন্তু তার কাজের প্রতি সে সৎ। আবার কেকস অ্যান্ড এলস উপন্যাসে রোজি গ্যান চরিত্রটির কথা ভাবুন। সমাজের চোখে সে হয়তো একজন নীতিহীনা নারী, তাই না? ঠিক, কিন্তু মমের বর্ণনায় তার মধ্যে এমন একটা নিখাদ বাস্তববাদী সৌন্দর্য, প্রাণোচ্ছলতা আর উষ্ণতা ফুটে ওঠে যা পাঠকদের মুগ্ধ করে। আর দ্য রেজার্স এজের ল্যারি ড্যারেল, যে জাগতিক সব আরাম আয়েশ ত্যাগ করে আত্মিক শান্তির খোঁজে ভারতবর্ষে চলে আসে। এই সবগুলো চরিত্রই কিন্তু সমাজের মূল স্রোতের বিপরীতে হাঁটে। তারা প্রচলিত নিয়মের তোয়াক্কা করে না। এবং মম তাদের কাউকে গতানুগতিক ভিলেনও বানান না, আবার হিরো হিসেবেও মহিমান্বিত করেন না। তিনি শুধু দেখান মানুষের জীবন কতটা বিচিত্র এবং বহুমুখী হতে পারে। এখানেই বিষয়টি আসলেও ভীষণ চিত্তাকর্ষক হয়ে ওঠে। একজন লেখকের এই চরম নির্লিপ্ততা কি পাঠকদের জন্য স্বস্তিদায়ক, নাকি এটি একটু বেশি নৈরাশ্যবাদী বা সিনিক্যাল? আপনার কি মনে হয়? সাধারণ মানুষ তো গল্প পড়ে একটু নৈতিক সান্ত্বনা পাওয়ার জন্য। সেখানে জর্জের মতো একজন নিয়মনিষ্ঠ মানুষের এমন শোচনীয় পরাজয় কি গভীর হতাশার জন্ম দেয় না? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধুনিক সমাজ এই নৈরাশ্যবাদী দর্শনকে কিভাবে গ্রহণ করছে? সমাজ কি আজও জর্জের মতোই ভাবে? এই প্রশ্নের উত্তর তো আমাদের সোর্সের ওই অদ্ভুত ডকুমেন্টটি থেকেই পাওয়া যায়, তাই না? একদম ঠিক। 2024 সালের নভেম্বর মাসের এদুকাস GCSE পরীক্ষার এক্সামিনার রিপোর্ট। GCSE হল ব্রিটেনের মাধ্যমিক স্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যা 16 বছর বয়সে শিক্ষার্থীরা দিয়ে থাকে। হ্যাঁ, আর GCSE পরীক্ষার ওই রিপোর্টটা তো রীতিমতো মনস্তাত্ত্বিক বিশ্লেষণের একটা খনি। ওই কিশোর বয়সের শিক্ষার্থীরা যখন মমের এই গল্পটা পড়ে পরীক্ষায় উত্তর লিখল, তখন তাদের প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল? এক্সামিনার রিপোর্টে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা জর্জ আর টমের বৈপরীত্য খুব সহজেই ধরতে পেরেছে। তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে জর্জ কঠোর পরিশ্রমী আর টম চরম অলস। কিন্তু গল্পের পেছনের যে সূক্ষ্ম বিদ্রূপ এবং গল্পের শেষে কথকের যে অট্টহাসি, সেটার কি হলো? সেটির অর্থ উদ্ধার করতে গিয়ে অনেকেই রীতিমতো হিমশিম খেয়েছে। এক্সামিনাররা লক্ষ্য করেছেন যে শিক্ষার্থীরা কথকের এই হাসিকে কিছুতেই মেনে নিতে পারছে না। এর পিছনের মনস্তাত্ত্বিক কারণটা তো খুব পরিষ্কার। ওই বয়সের ছাত্রছাত্রীদের তো স্কুল আর পরিবার থেকে শেখানোই হয় জর্জের মতো হতে। ঠিক তাই। তাদের বলা হয় ভালো করে পড়ো,
নিয়ম মেনে হোমওয়ার্ক করো, তাহলে ভালো গ্রেড পাবে, জীবনে সফল হবে। তাদের মগজে অ্যান্ড বা পরিশ্রমী পিঁপড়ের মানসিকতা এতটাই গভীরভাবে প্রথিত করে দেওয়া হয়েছে যে তারা এটা কল্পনাও করতে পারে না যে সাহিত্য সবসময় খারাপ কাজে শাস্তি দেয় না। এক্সামিনের রিপোর্টও তো ঠিক এই কথাটাই বলছে, তাই না? হ্যাঁ, কিছু শিক্ষার্থী টমকে একজন পছন্দনীয় দুষ্টু লোক বা লাভেবল রোগ হিসেবে দেখেছে, যার চামকে অস্বীকার করা যায় না। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী তাকে নিছুকি একজন বদমাশ মনে করেছে। এবং জর্জের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছে। তারা কথকের হাসিকে জর্জের প্রতি নিষ্ঠুরতা এবং অবিচার হিসেবেই ব্যাখ্যা করেছে। এর মানে হল ১ শতাব্দী পার হয়ে গেল, আধুনিক সমাজ এবং শিক্ষা ব্যবস্থা এখনও সেই ঈশপের নীতিগল্পের গণ্ডিতেই আটকে আছে। তারা পরিশ্রমের পুরস্কার আর অলসতার শাস্তি দেখতে চায়। কিন্তু সমাজের এই রীতিনীতি বা চিন্তাভাবনা কি আদৌ অপরিবর্তনশীল? এই সোর্সগুলোর স্তূপ ঘাটতে গিয়ে সবচেয়ে অবাক করা বিষয়টি তো এখানেই চোখে পড়েছে। ঠিক একই জিসিএসই পরীক্ষার প্রশ্নপত্রের রিডিং সেকশনে এমন কিছু উৎস দেওয়া ছিল যা অকাট্যভাবে প্রমাণ করে যে সামাজিক দৃষ্টিভঙ্গি কত বিশালভাবে বদলে যেতে পারে। আর সেই বিষয়টি হল নারীর ফুটবল। হ্যাঁ, দুটো সম্পূর্ণ ভিন্ন যুগের টেক্সট বিশ্লেষণ করতে বলা হয়েছিল শিক্ষার্থীদের। এবং এই দুটো টেক্সটের তুলনা করলে ঠিক সেটাই প্রমাণিত হয় যা মোম তার গল্পে বোঝাতে চেয়েছিলেন, যে সমাজের কোনো নিয়ম বা মূল্যবোধই চিরস্থায়ী নয়। ঠিক। প্রথম টেক্সটটি ছিল ২০২২ সালের উইমেন্স ইউরো ফাইনাল নিয়ে, যেখানে ওয়েম্বলি স্টেডিয়ামে ৯০,০০০ উন্মত্ত দর্শকের সামনে ইংল্যান্ড জার্মানিকে ২-১ গোলে হারায়। সাংবাদিক বর্ণনা করছেন সেই খাঁটি আবেগের বিস্ফোরণের কথা। ক্লোই কেলির সেই আইকনিক জয়সূচক গোল, লিনা মাগুলের ইকুয়ালাইজার, আর ইংল্যান্ডের কোচ সারিনা ওয়েগম্যানের আনন্দের বাঁধভাঙা নাচ। গ্যালারিতে দর্শক বাঁশি বাজাচ্ছে, পতাকা উড়াচ্ছে, রেফারির সিদ্ধান্তে গলা ফাটিয়ে দুয়ো দিচ্ছে, একদম রুদ্ধশ্বাস উত্তেজনা। আর এর ঠিক বিপরীতে দ্বিতীয় টেক্সটটি ছিল ১৮৯৫ সালের ইংল্যান্ডে নারীদের প্রথম অফিসিয়াল ফুটবল ম্যাচের একটি রিপোর্ট। নর্থ বনাম সাউথ দলের খেলা। সাংবাদিক অত্যন্ত তাচ্ছিল্যর সাথে লিখছেন যে নারীরা মাঠে নেমেছিল লাল আর নীল রঙের ব্লাউজ এবং নিকারবোকার্স পরে। হ্যাঁ, এবং সেই প্রবল পুরুষতান্ত্রিক সাংবাদিক ম্যাচটিকে আখ্যা দিয়েছিলেন ভয়ঙ্কর এবং বিরাট হতাশা হিসেবে। তার বর্ণনায় নারীরা শুধু একটা ছোট্ট বল নিয়ে উদ্দেশ্যহীনভাবে মাঠে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। ফুটবল খেলার যে তথাকথিত শক্তিমত্তা বা কৌশল থাকা দরকার, তার কিছুই নাকি তাদের মধ্যে ছিল না। এমনকি সাংবাদিক এও দাবি করেছিলেন যে দর্শকরা নাকি খেলা শেষ হওয়ার আগেই বিরক্ত হয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিল, কারণ তারা ভেবেছিল তাদের সময় আর পয়সা দুটোই নষ্ট হয়েছে। এখানে কিন্তু একটা দারুণ মেল পাওয়া যায়। এই ১৮৯৫ সালের সাংবাদিকের মানসিকতা আর আমাদের গল্পের জর্জ র্যামজির মানসিকতা তো একেবারে হুবহু এক। চমৎকার একটা সংযোগ তৈরি করেছেন। উভয়েই তাদের নিজস্ব যুগের ভিক্টোরিয়ান নিয়মের শৃঙ্খলে আবদ্ধ। জর্জ যেমন টমের নিয়ম ভাঙা স্বাধীন জীবনযাপনকে মেনে নিতে পারেনি, তেমনি সেই সাংবাদিকও নারীদের ফুটবল খেলাকে সমাজের চিরাচরিত নিয়মের চরম লঙ্ঘন হিসেবেই দেখেছিলেন। তারা দুজনেই নতুন বা ভিন্ন কিছু মেনে নিতে মানসিকভাবে সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন। এক্সামিনার রিপোর্টে শিক্ষার্থীদের বলা হয়েছিল এই দুই সময়ের দর্শকদের তুলনামূলক বিশ্লেষণ করতে। ১৮৯৫ সালের দর্শকরা ছিল কৌতূহলী কিন্তু শেষ পর্যন্ত হতাশ। তারা খেলা দেখতে গিয়েছিল অনেকটা চিড়িয়াখানায় অদ্ভুত কোনো প্রাণী দেখার মতো দৃষ্টিভঙ্গি নিয়ে। আর ২০২২ সালের দর্শকরা ছিল উন্মত্ত, আবেগপ্রবণ এবং গর্বিত। মাত্র ১ শতাব্দীর ব্যবধানে মানব সমাজের মূল্যবোধ কিভাবে পুরোপুরি উল্টে গেছে ভাবুন। ১৮৯৫ সালে যা ছিল সমাজের চোখে একটি অবাস্তব, বাজে বা লজ্জাজনক কাজ, ২০২২ সালে তা হয়ে দাঁড়িয়েছে জাতীয় অহংকারের বিষয়। ঠিক যেমন মমের গল্পে চিরাচরিত নীতিগল্পের ধারণাটি বদলে গিয়েছিল, সমাজ এবং এর নিয়মকানুন সবসময় পরিবর্তনশীল। আজ যেটাকে পরম সত্য বা চূড়ান্ত নৈতিকতা বলে মনে করা হচ্ছে, হয়তো ৫০ বা ১০০ বছর পর সেটা সম্পূর্ণ অর্থহীন বা হাস্যকর হয়ে যাবে। মম আসলে তার লেখনীর মাধ্যমে এই চরম সত্যটাই উপলব্ধি করাতে চেয়েছেন। টম র্যামজির সাফল্য হয়তো জর্জের চোখে ঘোরতর অন্যায়, কিন্তু প্রকৃতির নিয়মে বা বিবর্তনের ধারায় এটা শুধু একটা ঘটনা মাত্র। এর কোনো অন্তর্নিহিত নৈতিক ওজন নেই। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়ায়? এতক্ষণের এই গভীর আলোচনা থেকে কি নির্যাস বেরিয়ে আসে বলে আপনার মনে হয়?
মমের সেই চালাক ঘাসফড়িং থেকে শুরু করে নারীর ফুটবলের বিবর্তন সবকিছুই প্রমাণ করে যে সমাজের নিয়মকানুন কোনো পাথর খোদাই করা অমোঘ সত্য নয়। এগুলো মানুষের তৈরি, মানুষের মনস্তাত্ত্বিক স্বস্তির জন্য বানানো, এবং এগুলো প্রতিনিয়ত বদলাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হল, জীবন নামক এই ক্যানভাসে কে কেমন নকশা আঁকবে তার দায়ভার সম্পূর্ণ ব্যক্তিগত। একদম। জর্জের মতো সমাজে চাপিয়ে দেওয়া নিয়মের অন্ধ অনুসরণ করে দিনের শেষে না পাওয়ার হতাশায় জ্বলার কোনো মানে হয় না। জর্জ তার পুরো জীবনটা এমন এক ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছিল যে ভবিষ্যৎ তার কাছে কখনো আনন্দ নিয়ে আসেনি। সে ভুলে গিয়েছিল বর্তমানকে উপভোগ করতে। জর্জ সমাজকে খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছিল। আজকের আলোচনার শেষে একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। একটু গভীরভাবে ভাবলে একটা অদ্ভুত স্ববিরোধিতা কিন্তু চোখে পড়ে। কিরকম? যদি সামারসেট মম সত্যিই বিশ্বাস করেন যে জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই এবং সাফল্য আসলে কঠোর পরিশ্রম বা যোগ্যতার চেয়ে ভাগ্য আর চার্মের উপর অনেক বেশি নির্ভরশীল, হ্যাঁ, তো তবে কি এই জিসিএসই পরীক্ষাগুলোর মতো প্রথাগত শিক্ষা ব্যবস্থার পেছনে অন্ধের মতো ছুটে চলাটাও আধুনিক মানুষের জন্য এক ধরনের পিঁপড়ে সুলভ অর্থহীন প্রচেষ্টা নয়? আরে, এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করার জন্য মোমের সাহিত্যকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করছে, মোমের দর্শন অনুযায়ী সেই শিক্ষা ব্যবস্থাই হয়তো আধুনিক সমাজের তৈরি করা সবচেয়ে বড় একটা বিভ্রম। এটি একটি বিশাল ইঁদুর দৌড়, যেখানে সবাই জর্জ হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে। সবাই এক্সেল স্প্রেডশিটে জীবনের হিসাব মেলাতে চাইছে, যেখানে বাস্তব পৃথিবীটা হয়তো আসলেই একটা বিশাল ক্যাসিনো বোর্ড। জিসিএসই পরীক্ষার হলে বসে যে কিশোর বা কিশোরী জর্জ আর টমের চরিত্রের বিশ্লেষণ লিখে ভালো গ্রেড পাওয়ার আশায় ঘাম ঝরাচ্ছে, সে হয়তো ঘুণাক্ষরেও জানে না যে সে আসলে আরেকজন জর্জ হয়ে ওঠার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিচ্ছে। যে শিক্ষা ব্যবস্থা মোমের সাহিত্যকে মূল্যায়ন করছে, মোমের দর্শন অনুযায়ী সেই শিক্ষা ব্যবস্থাই একটি সামাজিক শৃঙ্খল। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের এই গভীর বিশ্লেষণের পরেও দীর্ঘক্ষণ ভাবার অবকাশ রয়ে যায়।